শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। দিদি, ও দিদি, শুনতে পাচ্ছ না? ও দিদি, কি হয়েছে কি শুনি? বারবার ডেকে ডেকে মাথা খারাপ করছিস কেন? বাহ, ভালো বললে তো। আমি সারাদিন খেটে খুটে এলাম আর তুমি শুয়ে আছো। ও দিদি, ওঠো না। ও দিদি, আমাকে খেতে দেবে না? খাবার নেই, যা দূর হয়ে যা, খেতে হবে না তোকে। নেই? কি বলো গো? ও দিদি, আরে ঠাট্টা করছো নাকি? খিদের চোটে আমার নাড়ি ভুঁড়ি পাকাচ্ছে তো। তা আমি কি করব শুনি? হ্যাঁ, যা বলার বলে দিলুম, এবার তুই যা পারিস করগে যা। আমি তোকে আর খাবার দিতে পারবো না। কেন, আজ রান্না হয়নি নাকি? হয়েছিল, তারপর মামার বাড়ির একজন কুটুম এসেছিল, সে তোর খাবারটা খেয়ে গেছে। আর খাবার নেই, যা। তাহলে এখন আমি খাবো কি? কেন 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 আমার মাথা খাবি? পারবি পারবি খেতে? বল, পারবি? সারাটা দিন মাঠে গরু চড়িয়ে এই ভর দুপুরে খেতে না পেলে কি হয় যদি বুঝতে। বেটা ছেলে হাত পা আছে, করে কমে খেতে পারিস না? তাই তো খাচ্ছিলাম দিদি, জ্যাঠাই তো বলল নিজের লোক থাকতে কেন আর পরের দরজায়। ও মা, তুমি কাঁদছো দিদি? তোর জন্য আমার কাঁদতে বয়ে গেছে। আমি জানি দিদি, এ বাড়িতে তুমিই একমাত্র আছো যে আমার জন্য কাঁদে। লক্ষ্মী ছাড়া একটা। দিদি, শুনছেন নারায়ণ চন্দ্র ভট্টাচার্যের গল্প লক্ষ্মী ছাড়া। সৃষ্টিধর ছেলেটা নামে যতটা বড়সড়, কাজে কিন্তু একেবারেই তেমনটা নয়। ছেলেটার নাম যে কে সৃষ্টিধর রেখেছিল কে জানে, কারণ জন্মের পর থেকে তার জীবনে যত কাণ্ড ঘটেছে সবগুলোকে অনাসৃষ্টি বলাই ভালো। একদম শুরু থেকেই যদি বলা যায় তবে বলতে হয় তার জন্মের পর 3 মাস যেতে না যেতেই তার মা চলে গেল। দুধের শিশুকে বুকে তুলে নিল তার পিসিমা। সেই পিসিরও 3 কুলে কেউ নেই। স্বামী আর একমাত্র ছেলে দুজনেই মরে গেছে সেই কবে। আছে বলতে একমাত্র ভাই আর তার এই একরত্তি শিশু। পিসির আদর যত্নে ভালোই মানুষ হচ্ছিল সৃষ্টিধর। গরিবের ঘর হলেও তার কোনো অভাব ছিল না। কিন্তু তার যখন 3 বছর বয়স, তখন সাপের কামড়ে তার বাবা মরে যাওয়ার পর থেকে পিসিরও যেন রোগবালাইয়ের আর শেষ রইল না। বাবা, বাবা। আরও 4টে বছর কোনো রকমে টিকে যাওয়ার পর সৃষ্টিধরের পিসিরও যখন স্বর্গ থেকে ডাক এলো, সৃষ্টিধরের বয়স তখন মোটে 7। মাথার উপর ভগবান ছাড়া তার সত্যি আর কেউ রইল না। লোকে তাকে লক্ষ্মী ছাড়া বলে, না হলে কি আর এমন কপাল হয় কারো? আরে এই ছিচটে, এদিকে শোন। তা তোর তো আর কেউ রইল না বাপ, একা একা এই ঘরটায় কি করে থাকবি তুই? তাই তো, সন্ধেবেলা রাত বিরেতে কত রকম কাণ্ড যে ঘটে, তার উপর আবার ওই তেনারা। বলো না গো রামু কাকা, ও কথা বলো না, আমার যে বড্ড ভয় করে। আহা, তাই তো বলছি রে বাপ, এতটুকু একটা ছেলে এভাবে কতদিন একা একা পড়ে থাকবি? হ্যাঁ, তোর দেখভাল করবে কে? আমার যে আর কেউ নেই, কার কাছে যাব আমি বলো? ও কেন, গোবিন্দ সরকার সে বুঝি একেবারেই মুখ ফিরিয়ে নিয়েছে? তোর বাপের বেলায় আসেনি না? না, কেউ আসেনি। তাই হয় মাধব, তাই হয়। লক্ষ্মী ছাড়া কপাল ছেলেটার, ওর পাশে আর কে থাকবে বলো? আর তুমি আচ্ছা লোক তো রামকুমার, ছেলেটার ভবিষ্যৎ বলো তো কিছু একটা আছে নাকি? আরে সে তো নিশ্চয়ই আছে, কিন্তু সেই ভবিষ্যৎটা ওকে খুঁজে দেবে কে শুনি? তুমি দেবে? আমি হলেও হতে পারি, তবে তুমি কিছুতেই ন, বুঝছো?
শোন চেষ্টে, আমি বলি কি, তুই তো এই বয়সে বিশেষ কিছুই করতে পারবি না, তা তুই বরং বামুন পাড়ায় গরু চড়াতে পারিস তো। কিন্তু আমি তো কখনো গরু চড়াইনি মাধব কাকা। আরে এ কি তেমন হাতি ঘোড়া কাজ রে? ছোট ছেলে, ছুটে ছুটে কাজ করবি, দুমুঠো খেতেও পাবি, কাল থেকে চলে যা। গণপতি মুখুজ্জেকে আমি বলে রাখবো বরং, বুঝছিস? হ্যাঁ মাধব কাকা, তুমি বলে রেখো, আমি যাব। সৃষ্টিধর থেকে লোকের মুখে মুখে তার নাম গিয়ে দাঁড়ালো ছিষ্টে। ডাকনাম বটে, তবে যার কোনো কুলে কেউ নেই তাকেই তো এরকম তাচ্ছিল্য করা যায়। অবশ্য ছিষ্টের যে একেবারেই কেউ নেই তাও ঠিক বলা যায় না। গোবিন্দ সরকার আছে তো। সম্পর্কে সে ছিষ্টের আপন জ্যাঠা। তার জমি জমা, ওকালতি, তেজারতি আর গাই বাছুর নিয়ে ভরা সংসার। গিন্নি আছে সংসারে, আছে মেয়ে বিধুমুখী এবং আরও গোটা চারেক কাঁচা বাচ্চা। সব মিলিয়ে তার ঘরেও লোক কিছু কম নেই। গিন্নি সারাদিন সংসার নিয়ে হিমশিম। বালবিধবা মেয়ে বিধুমুখীর অবশ্য সংসার টংসার কোনোদিনই নেই। 12 বছরে বিয়ে হয়ে 14তেই বিধবার শাড়ি পরে নিয়েছে সে। তারপর থেকে মায়ের পায়ে পায়েই তার দিন কাটে। ছিষ্টেদের ঘরে যাওয়া তার মানা। অবশ্য যেদিন পারে ঘরের চোখ এড়িয়ে এক ছুটে মল্লিকদের ভাঙা চাতাল পেরিয়ে ছিষ্টেদের দাওয়ায় এসে হাজির হয় বিধুমুখী। এই চিষ্টে, চিষ্টে, এই এই চিষ্টে, বলি কানের মাথা খেয়েছিস নাকি? এই চিষ্টে, এ কি দিদি, তুমি এই ভর দুপুরে? এই দেখ, দুটো আম কুড়িয়েছি, এই দেখ, ধর 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 ধর, ঘরে রেখে দে। আচ্ছা আচ্ছা, আরে তাড়াতাড়ি কর না, এই দেখ কেউ যেন আবার দেখে না ফেলে। জানো দিদি, কি? কাল থেকে একটা কাজ পেয়েছি গো। ও, কাজ পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আর লুকিয়ে লুকিয়ে খাবার আনতে হবে না আমার জন্য, ওরাই খেতে দেবে বলেছে। কি কাজ শুনি? বামুন পাড়ায় গরু ছড়াতে যাব দিদি। ও, গণপতি মুখুজ্জে তার গোয়ালে আমাকে কাজ দিয়েছে, ওরাই খেতে দেবে গো। গণপতি মুখুজ্জে? ও, তাই যাস? কি হলো দিদি, থেমে গেলে যে? কেন, ওরা ভালো লোক নয়? ভালো বই কি, খুব ভালো। তোর মতো লক্ষ্মী ছাড়ার কপালে আর কেই বা জুটবে? ভালো। আহা, চলে গেলে কেন? ও দিদি, একটা কথা শুনে যাও না গো দিদি। ও দিদি, যা দিদি। বামুনপাড়ায় গণপতি মুখুজ্জের গোয়ালের গরু চড়িয়ে চড়িয়ে ছিষ্টের জীবনের দেখতে দেখতে আরও 7টা বছর কেটে গেল। এই গণপতি মুখুজ্জের সব ভালো, শুধু ছিষ্টের খাওয়ার পাতে পান্তার পরিমাণটা রোজ একটু করে কমিয়ে দিত সে। ছিষ্টের বাবা কিন্তু হাফাতে লোক ছিল না। বেশ বিঘে জমি ছিল তার। খিড়কি পুকুরের অর্ধেক ভাগও তার নামে ছিল। সেসব জমি জিরাতের কিছুই বোঝে না ছিষ্টে। তার জ্যাঠা গোবিন্দ সরকার ভাইপোর হয়ে জমি জমা দেখাশোনা করলেও ছিষ্টের কপালে যে কিছুই জোটে না, এই ব্যাপারটা গ্রামের লোকেরাও সকলেই জানত। তা বলি কি সরকার মশাই, হ্যাঁ, কি? ছিষ্টে তো এবার বড় হয়েছে, হ্যাঁ তো। তো ওকেই না হয় জমি জমার দায়িত্বটা একটু বুঝিয়ে দিলেন। আরে রাম রাম রাম, কি যে বলো মাধব ভাইয়া, ছিষ্টে বুঝবে জমি? ওর হাতে দিলে সব উড়িয়ে ঝুড়িয়ে একদম। আহা, আপনার মতো এমন অভিজ্ঞ মানুষ থাকতে ছেলেটা জমি জমা নষ্ট করবে কি করে শুনি? আরে না হে না হে না, আমার রক্ত, বুঝেছ, আমার রক্ত, আমি সব জানি ভাইয়া। ও হলো গিয়ে একটু বাউন্ডুলে, যাকে বলি লক্ষ্মী ছাড়া। নইলে ওই জপের মালা ছেড়ে এই জমির দলিল নিয়ে বসে থাকি কি আর সাথে? হ্যাঁ, শত হোক নিজের ভাইয়ের নামটা যে তার সঙ্গে জড়িয়ে। বটেই তো বটেই তো বটেই তো, কিন্তু কথাটা কি জানেন সরকার মশাই, ছেলেটা এত জমি জমার মালিক হয়েও বামুন পাড়ায় গরু চড়িয়ে পেট ভরাচ্ছে, সেটা দেখতে বড় খারাপ লাগে। হ্যাঁ, ভালো কি আর আমারও লাগে? হে, ভালো লাগে না, সবই কপাল কপাল, বুঝলে। আমি আবার একটু বেশি ধম্মকম্ম নিয়ে
বুঝলে কি না, নেহাত বাধ্য বলেই এইসব। দেখি দেখি কি হয়। রাধা মাধব, তুমি রক্ষা করো বাবা। গাঁগঞ্জে কথা একেবারে কানে হাঁটে। এদিকে বাপের জমি জমা থাকতেও সেখান থেকে সিকিটাও ছিঁচতে পায় না, মানে তার জ্যাঠা গোবিন্দ সরকার তাকে দেয় না, আর তাই লোকের দৌড়ে পড়ে ছিঁচতে লাথি খাচ্ছে। এই কথাটা বেশি চাউর হতে দেওয়া যে যাবে না, এ কথাটাও গোবিন্দ সরকার বোঝে, আর তাই সেদিন সন্ধ্যের মালা জপ শেষ করেই গিন্নিকে ডাকল সে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বলি বলি গিন্নি, গিন্নি, কি হয়েছেটা কি শুনি? বলি ওই ছিষ্টেকে এবার এই বাড়িতে নিয়ে আসতে হবে যে। অফ, আর যত বাজে কথা! তোমাকে আমি আগেই বলেছিলাম না, এসব ঝামেলা আমি নিতে পারবো না। নিজের সংসারে জ্বালাতেই মরলাম, তার উপর আবার এসব উৎপাত। মা গো মা! আহা গিন্নি, চটে যাচ্ছ কেন? আমাকে কি এতই অবুঝ পেয়েছো নাকি? তোমার সংসারের জ্বালাটা যাতে কমে, তাই বলছিলাম আর কি, বুঝেছো? তা আমার কোন পিণ্ডেটা উনি দেবেন শুনি? এই দেখো, বারাই ষাট ভর সন্ধেবেলা কি সব যে বলো না তুমি। শোনো, এদিকে এসো। বলি এই ধরো, ফটকেটাকে যদি বিদেয় করে দিই, তিনজনের খোরাকি তো বাঁচবে। কি বলো গিন্নি? হ্যাঁ গো, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। কি ভালো কি ভালো! আরে বাবা, সব দিকে মাথা রাখতে হবে বই কি। জয় রাধে জয় রাধে, হরি 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 হরি। জয় রাধে জয় রাধে। ফটকে মানে ফটিক ছেলেটা গোবিন্দ সরকারের গোয়ালের দেখভাল করে। গরু বাছুরগুলো ওর ন্যাওটা হয়েছে ঠিকই, কিন্তু এই ছোড়া, ছেলেটাকে নিয়ে কত গোবিন্দ বেশি সরকারের গিন্নির মনে সুখ এই নেই। তো চিমটে মারা ছেলেটার ছেলে। পেটটা তো আর তার মধ্যে পেট এত নয়, খাবার কোথায় রাখিস রে? অতটুকু চিমসে পড়া শরীরের মধ্যে যেন একটা জ্বালা বসানো রয়েছে। শোনো, তোমার এই ফটিকের ফটিকের জ্বালায় খোরাকি সংসারে জোগাতে কিছুই গিয়ে হইল না তাই সঞ্চয়। মেজ মেয়ে বিন্তির বিয়ের জন্য পয়সা কড়ি জমানো যাচ্ছে না বলে রোজ কথা শোনান গিন্নি। ভাবো, এবার তবে এক ঢিলে ফটিকও যাবে আর গাঁয়ের লোকের মুখও বন্ধ হবে। হরিনামের মালাটা কপালে ঠেকিয়ে কুলুঙ্গিতে তুলে বিধুমুখীকে ডাকলো গোবিন্দ। বিধুমা, ও বিধুমা, হ্যাঁ বাবা, একটু জল দিয়ে যাবি রে মা? আনছি বাবা। বাবা, এই যে জল। হ্যাঁ, দে 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 মা, দে। হ্যাঁ রে মা, বলো বাবা। কাল সকালে একবার ওই ছিষ্টেকে ডেকে আনিস তো। হ্যাঁ, তুই বরং খুব সকাল সকাল চলে যাবি। হ্যাঁ ছিষ্টে? হ্যাঁ রে। তাকে কেন ডাকছো বাবা? ওই দেখো, পাগলি মেয়ের কথা শোনো একবার। ছিষ্টেকেই তো ডাকবো রে মা। ও কি আমার পর নাকি? হ্যাঁ, আর আমি ছাড়া ওর কে আছে বল দেখিনি। হরি 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 হরি, ভুলিস না রে মা, কেমন? না বাবা, ভুলবো না। হরি 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 হরি। বাবা যখন ছিষ্টেকে ডাকতে পাঠিয়েছে, তখন নিশ্চয়ই তার পিছনে কোনো না কোনো গূঢ় অভিসন্ধি আছে। এই কথাটা ভালোই বোঝে বিধুমুখী। তবু আজ তার আনন্দের শেষ নেই। ছেলেটাকে এবার থেকে তো নিজের চোখে চোখে অন্তত রাখতে পারবে সে, এইটুকুই বা কম কি। বেলা প্রায় 8টার সময় ছিষ্টেকে নিয়ে যখন ঘরে ফিরল বিধু, তখন তার বাবা জপের মালা হাতে নিয়ে তুলসী মঞ্চের কাছে চোখ বুজে বসে আছে। বাবা, হ্যাঁ রে মা। এই যে ছিষ্টে এসেছে। ছিষ্টে ছিষ্টে এসেছিস বাবা? হ্যাঁ জ্যাঠা। একটু দাঁড়া বাবা, একটু দাঁড়া। হ্যাঁ, নারায়ণ নারায়ণ নারায়ণ, রাধা মাধব, জয় রাধে জয় রাধে। কই কই দেখি দেখি ছিষ্টে। আরে
ছেলেটার কেমন গোলগাল চেহারাখানা ছিল, শুকিয়ে একেবারে দড়ি করে ফেলেছিস রে। কি হাল হয়েছে তোর? কি হাল করেছিস? বামুনপাড়ায় খুব খাটুনি গো জ্যাঠা। আরে গণপতি মুখুজ্জের ঘরে। আমি সব জানি রে বাবা, সব জানি। তা হ্যাঁ রে, বলি আমার ভাইপো হয়ে তুই লোকের গরু চড়িয়ে বেড়াবি, এটা কি ভালো দেখায় বাপ? তবে কি করব জ্যাঠা, পেটের দায়ে এ কাজ করতে হচ্ছে, নইলে খাবো কি? শোনো কথা, পেটের দায় বলে যা নয় তাই করবি তুই? আরে বাবা, মান সম্মান বলেও তো একটা কিছু আছে নাকি? হ্যাঁ সত্যি। হ্যাঁ, তা তো আছে। আরে বাপ, আমি থাকতে তোর খাবার কষ্ট হবে কেন রে? আমি তো তোর বাপের বড় জ্যাঠা। তোর বাপ আমার হাতে মানুষ হয়েছে, বুঝেছিস? হ্যাঁ জানি তো। তা হ্যাঁ রে, বামুনরা তোকে কি এমন আহামরি খেতে দেয় শুনি? কি আর দেবে, ওই পান্তা আর 4টি পাতের এঁটো ভাত, এই তো দেয়। হ্যাঁ ব্যাস, এর জন্য তোর এত খাটনি? রাধা মাধব, রাধা মাধব, হরি 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 হরি। বলি তোর জ্যাঠা তো আর মরেনি রে বাপ। শোন, আজ থেকে তুই আমার কাছেই থাকবি, বুঝলি? আমার কাছেই থাকবি। আচ্ছা জ্যাঠা, তাই হবে। হ্যাঁ রে, গরম ভাত কাকে বলে জানিস? না তো। খেয়েছিস কোনোদিন? এবার থেকে তুই গরম ভাত খাবি। হ্যাঁ, নে নে, তোর জামা কাপড় জিনিসপত্র কি আছে সেসব নিয়ে চলে আয় গে। আজ থেকে তুই এখানেই থাকবি, বুঝেছিস? এইখানেই থাকবি। আচ্ছা আচ্ছা। জ্যাঠার ঘরে থাকবে শুনে ছিষ্টের বড় আনন্দ হলো। তবে জ্যাঠাই যে তার একমাত্র নিজের লোক তার জন্য নয়, আনন্দটা হলো এবার থেকে 4 বেলায় দিদির সঙ্গে তার দেখা হবে তাই। আর এই সংসারে একমাত্র দিদিই যে তার নিজের লোক, যে ছিষ্টের দুঃখ কষ্ট বুঝতে পারে, এ ব্যাপারে ছিষ্টের কোনো সন্দেহ নেই। দিদির কাছেই প্রাণ খুলে কথা বলতে পারে সে। আর সব থেকে বড় কথা হলো, দিদি তার সঙ্গে থাকলে তার আর খাওয়ার চিন্তাও থাকবে না। ছিষ্টে ভাবে এতদিনে বোধহয় ভগবান তার দিকে মুখ তুলে চেয়েছেন। অবশ্য ভগবান মুখ তুলে চাইলে যে কি হয় তা ছিষ্টে জানে না। তবে বামুনপাড়ার লোকের মুখে এই কথাটা সে শুনেছে, এবার নিশ্চয়ই তার কপাল ফিরবে। ভাবতে ভাবতে ছেঁড়া গামছা, গেঞ্জি, ধুতি আর 2-1টা হাফ প্যান্ট একটা পুঁটলিতে পুড়ে জ্যাঠার উঠোনে এসে দাঁড়ালো ছিষ্টে। কিরে ছিষ্টে এলি না কিরে? আয় 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 বাবা আয়। আরে এ তো তোর নিজেরই বাড়ি। অমন জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়। মানে এই পুটলিটা। ও এটা রাখ না, ওই ওই গোয়ালের পাশে রাখ না। গোয়াল? আই দেখো, গোয়ালের কথা শুনে মুখ বেঁকাচ্ছিস কিরে? হ্যাঁ, গরু কে জানিস? না তো। হরি 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 হরি, বামুনরা তোকে এই শিক্ষাটাও দেয়নি? হ্যাঁ, আরে বাবা, গরু হলো গিয়ে স্বয়ং মা লক্ষ্মী, বুঝলি? মন প্রাণ দিয়ে তেনাদের সেবা করতে হয়। সে তো ওই ফটিক করে জ্যাঠা। ওরে বাপ, ফটিক তো আর নিজের লোক নয় রে বাবা। নিজের ঘরের পুজো তো নিজেকেই করতে হয়, শুনিস নি? হ্যাঁ, ফটিক হলো গিয়ে ভাড়াটে ছেলে, ওর পুজো মা নেবেন কেন? পুজো? হ্যাঁ, এই গোয়ালে পুজো হবে? গরুর সেবাই হলো লক্ষ্মী পুজো বাপরে, লক্ষ্মী পুজো। ও, 12 বছর ধরে গোয়াল পরিষ্কার করলে হাতে পদ্মের গন্ধ হয়। তাই? লক্ষ্মী দেবী পদ্মেই বাস করেন কিনা। এই নে, লেগে পড় বাপ, লেগে পড়, আর সময় নষ্ট করিস নে। গরুর গোয়াল পরিষ্কার করার কোনো ইচ্ছেই ছিষ্টের নেই, কিন্তু ধার্মিক জ্যাঠার কথাও তো ফেলতে পারে না সে। একরকম যেন বাধ্য হয়েই এই পরম ধর্মের কাজটা শুরু করলো ছিষ্টে। আর তারপর থেকেই ফটিককে আর কোথাও খুঁজে পেল না সে। সেই যে ফটিক দেশে গেল, সে আর এমুখও হলো না। ছিষ্টের জ্যাঠার বেশ কিছুটা জমি ছিল, চাষবাস ছিল।
3-4টে গরু ছিল, সেসব এখন ছিষ্টের ঘাড়ে এসে পড়ল। হালের সঙ্গে বলদ জুতল কিনা, গরুর গায়ে পোকা হলো কিনা, তাদের বরাদ্দ খড় বিচুলি তাদের পেটে গেল কিনা, সেসব এখন ছিষ্টেকেই দেখতে হয়। গোয়ালঘর পরিষ্কার করে গোবর দিয়ে উঠোন নিকিয়ে জ্যাঠার বাড়িও ঝকঝকে তকতকে করে রাখতে হয় তাকে। জ্যাঠা আজকাল অবশ্য ধর্মে কর্মে বেশি মন দিয়েছে, আর জ্যাঠাইমার চোখের অসুখটা হঠাৎ অনেকটা বেড়ে উঠেছে। কোল পোঁছা ছোট ছেলেটা জ্যাঠাইমার কোল থেকে ছিষ্টের কোলে এসে জুটতেই জ্যাঠাইমা তার অসুখ বিসুখের দিকে একটু নজর দিতে পেরেছে এবার। আরে বাবা, কদিন থেকে বলছি একটা কভারেজ দেখাও গো, তা কথা কানে তুললে তো। ও বাবা গো, চোখটাই যে কি ধরলো রে বাবা। জ্যাঠার গোয়াল থেকে জেঠিমার হেঁসেল, দিন রাত এক করে এক বিরাট ভুবনের দায়িত্ব সামলাতে সামলাতে নিজের 14 বছরের কাঁধ দুটো যেন নুয়ে আসে ছিষ্টের। তবে হাড় মাস কালি করে 2টি গরম ভাত খাওয়ার মূল্যটা ঠিক বুঝতে পারে না সে। রাতে মশার কামড়ে যতক্ষণ অবধি ঘুম না আসে তার, ততক্ষণই এই কথাটা ভেবে যায় সে। পরের দিন সকালে জ্যাঠার হরিনাম শেষ হওয়ার পরে সামনে গিয়ে দাঁড়ায় ছিষ্টে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। এ কি, সকালে মাঠে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? একটা কথা জানতে এলাম জ্যাঠা। কথাটা ভেবে ভেবে কাল রাতে আমার ঘুম হয়নি। এই দেখো, এর মধ্যে অনিদ্রাটাকে ধরলো তো। এই জন্যই বলি একটু গতর খাটিয়ে কাজকর্ম করো, তা না করে সারাদিন টোটো বল বিল এইসব করা। হ্যাঁ, কি বলবি বল? ওই বামুন পাড়ায় পান্তা খাওয়ার জন্যেও তো আমাকে এত খাটুনি খাটতে হয়নি জ্যাঠা। আর তোমার গরম ভাতের জন্য আমার হাতে এই দেখো না, হ্যাঁ? দেখো হাতে দড়া পড়ে গেছে গো। তোর আর বুদ্ধি হলো না রে ছিষ্টে, কিসের সঙ্গে কিসের তুলনা। তুলনা কি আর সাধে করছি জ্যাঠা? আমার খাটনিটা। আরে দূর হতভাগা, শোন শোন, ওই বামুন পাড়ার ভাত হলো পরের ভাত। পরের খেটে পরের ভাত যে খায়, লোকে তাকে চাকর বলে, বুঝেছিস? হ্যাঁ, তা বটে তা বটে। আর এখানে এখানে নিজের ঘরের জন্য খেটে খুটে নিজের ভাত খাচ্ছিস তুই, সেটা বুঝিস না? নিচের ভাত, হ্যাঁ। আরে হতভাগা, তুই কি আমার পর নাকি রে? হ্যাঁ, তুই হলি আমার নিজের ভাইপো, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তবে নে নে, যা যা, বলদটাকে মাঠে নিয়ে যা। কত বেলা হয়ে গেল বল দেখি। হ্যাঁ হ্যাঁ, যাই জ্যাঠা, যাই জ্যাঠা। ওরে বিধু, বিধুমা। জ্যাঠার কথাটা ভাবতে ভাবতে বলদ নিয়ে মাঠের দিকে চলল ছিষ্টে। সে ভাবে, কথাটা জ্যাঠা তো খারাপ কিছু বলেনি। গোবিন্দ সরকারের ভাই পোষে, ধরতে গেলে একেবারে নিজেরই লোক। কিন্তু সত্যি তো, গণপতি মুখুজ্জে তার কে হয়? কেউ না। তাহলে তার ঘরে বেগার খাটলে লোকে তো তাকে চাকর বলবেই। পরের ঘরের ভাত আর নিজের ঘরের ভাতের তফাতটা বুঝতে পেরে আবারও হাড় মাস কালি করে খাটতে লাগলো ছিষ্টে। তার মনে আর কোনো প্রশ্ন জাগল না। আর গোবিন্দ সরকারও ইদানিং নিজের পরকালের আশায় ধর্মে কর্মে একটু বেশি মন দিয়ে ফেলল। দেখতে দেখতে আরও কটা মাস কেটে গেল। এবার বর্ষাটা বেশ জব্বর হয়েছে। মাঠঘাট থেকে জল এখনো নামেনি। খাল বিল আর চাষের ক্ষেত জুড়ে গিয়ে সে এক একাকার কাণ্ড। গাঁগঞ্জের বর্ষার এই ছবিটা অত্যন্ত চেনা ছবি। তবে এবার কোথা থেকে যেন নালিশ পেয়ে এক সকালে ছাতা বগলে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল গোবিন্দ সরকার। একেবারে মাঝ দুপুরে বাড়ি এসে ছিষ্টেকে ডেকে বলল, সিস্টে, এই সিস্টে, শোন শোন। যাই জ্যাঠা, যাই। হ্যাঁ, তোর বাপের জমি জিরে তো 5 ভূতে লুটে পুটে খাচ্ছে রে। সে কি? সে খবর কি রাখিস? আমি তো কিছুই জানি না জ্যাঠা। আরে ধুর গর্ধব, তুই আর কি জানবি? আমার মতো লোককেও ঘোল খাইয়ে দিয়েছে এরা। একটা খবর অবধি পাইনি।
পুকুরটা অবধি কিনা বেহাত হয়ে যাচ্ছিল। কি বলছো? তারপর? তারপর তারপর আর কি, ভাগ্যে সময় মতো গিয়ে পড়েছি। আইন আদালতের ভয় দেখিয়ে বেটাদের একেবারে চমকে দিয়ে এসেছি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু কথা হলো, বেশি দিন তো এইভাবে ফেলে রাখা যাবে না রে। হ্যাঁ, তাহলে কি হবে জ্যাঠা? কি আর হবে, জমি জায়গা পড়ে থাকলে বিপদ যে কোথা থেকে আসবে বলা খুব মুশকিল রে। আমি নাম গান নিয়ে থাকি, এইসব ঝামেলা মিটিয়ে ফেলাই ভালো, বুঝলি? তুই কি বলিস? হ্যাঁ, তুমি যা বলবে জ্যাঠা, আমি আর কি জানি। হ্যাঁ, তাই তো এসবের আর তুই কি জানবি? হ্যাঁ, তা তা আমি বলি কি, তোর জমি জায়গাগুলোর একটা ঠিকানা লাগিয়ে ফেলি বরং, ওগুলো তুই বরং বেচে দে। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই করে দাও তাহলে। তা তো করতেই হবে। আমি ছাড়া তোকে দেখবে কে বলতো? জানিস কি, যত এসবের থেকে দূরে থাকতে চাই ততই শ্রীহরি আমাকে এত জড়িয়ে ফেলেন, কি বলবো। প্রভু ইচ্ছাময়, সবই তাহার ইচ্ছে। ঠিক আছে, দেখি কি করা যায়, বুঝলি? তুই চিন্তা করিস না। উফ, কি কাণ্ড। গ্রামের বিপিন চক্রবর্তীর সঙ্গে ছিষ্টের বাপের বেশ গলায় গলায় ভাব ছিল। তার বাপ যখন বেঁচে ছিল, তাদের দরকারে অদরকারে এই বিপিন খুড়োকে অনেকবার তাদের দাওয়ায় বসে থাকতে দেখেছে ছিষ্টে। গোবিন্দ সরকারের সঙ্গে এই বিপিন চক্রবর্তীর আদায় কাঁচকলায় সম্পর্কের কথা অবশ্য ছিষ্টে জানে না। তার সহজ সরল মাথায় এসব কিছুই ঢোকে না। ছোট থেকে খুড়ো বলে ডাকে, তাই তাকে একটু মান্যিগণ্যি করে সে। পুকুর পাড়ে চান করতে গিয়ে বিপিন চক্রবর্তীর মুখোমুখি হতেই জমি বেচার কথাটা তাকে আজ বলে বসলো ছিষ্টে। জ্যাঠার কথা শুনেছো? আমাদের জমি চিরে সব বেচা হবে গো। কি বললি? তোদের ওই চাষের জমি বেচে দেবে বলেছে ওই গোবিন্দের পো? হ্যাঁ গো। আর বজ্জাত বেঈমানটা তোর পায়ের তলার মাটিটাও রাখবে না শেষে। ছি 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 ছি। মা, তুমি কি বলছো? আহা, রাগ করছো কেন খুড়ো? একদিকে তো ভালোই হবে গো। কি ভালো হবে? জমি চিরে সব বেহাত হয়ে যাচ্ছে যে। বেহাত হচ্ছে কি না তাকে তুই নিজে গিয়ে দেখে এসেছিস? না, আমি আর অত কি বুঝি বলো। জ্যাঠা বলল যে বুঝেছি, তোর ওই জ্যাঠাই তোর মাথাটা খেলো দেখছি। আরে বোকারাম, এটাও বুঝিস না যে তোকে হাত করে জমিগুলো সব হাত করে নিচ্ছে তোর ওই জ্যাঠা? কত বাঁকা আবার হাসছে, দেখো কি যে বলো। আরে সবই তো জ্যাঠার গো। জ্যাঠার? আমাকে হাত করে আর কি বা নেবে বলো? জ্যাঠা কি আমার পর? এখন সব কিছুই তো জ্যাঠা দেখছে। শোন ছিষ্টে, ভুলেও কিন্তু ওই কাজ করবি না, তোকে সাবধান করে দিচ্ছি আমি। কিন্তু আবার কিন্তু কিসের? হ্যাঁ, কিন্তু কিসের? তুই না চাষির বেটা? আরে চাষি কখনো জমি বেচে? এই গোবর খেটে খেটে তোর বুদ্ধিটাও গোবর হয়ে গেছে দেখছি। তাহলে কি করব? আরে বাবা শোন, তোর জমি, তোর জ্যাঠা বলার কি? হ্যাঁ, আমি তোর জ্যাঠার মতো বদমাইশ নই। তুই আমার কাছে ওই জমি বরং জমা রাখ, বুঝলি? লেখাপড়া করে নেব, তোকে ঠকাবো না, চিন্তা নেই। তাতে কি হবে খুড়ো? আরে জমি তোর নামেই থাকবে, আমি তো নিচ্ছি না ওই জমি। ওই জমি আমি চাষ করে বছর বছর তোকে খাজনা দেবো, আবার জমি চাইলে ফেরত পেয়ে যাবি। এই তো সিধে হিসেব। ও বাবা, বুঝেছিস তো? এমনটাও হয় বুঝি? হ্যাঁ রে বোকা, হয়, এমনটাই হয় তো। এসব তোর বাপ জানতো রে, তোকে শিখিয়ে যাওয়ার আর সময় পেল কোথায়? কিন্তু জ্যাঠাকে জিজ্ঞেস না করে আমি কিছুই করতে পারবো না খুড়ো। ঠিক আছে, আগে তবে জ্যাঠাকে বলে দেখি কি বলে। যা 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 যা,
তোর যা ইচ্ছে করগে যা যা। জ্যাঠাকে বলবো মরগে যা। রাগ করছো কেন খুড়ো? তোর এই জ্যাঠা কিন্তু তোর সর্বনাশ করে ছাড়বে। এই বিপিন কথাটা আমি খুড়ো ভুলে তাকে যাবো। বলতে যতই মানা করুক, জ্যাঠাকে না বলে জমি জায়গা নিয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারল না চেষ্টে। তার উপর জ্যাঠা বলেছে সে হলো গিয়ে জ্যাঠার নিজের লোক, আর বাকি সবাই তো বাইরের লোক। ঘর ফেলে বাইরের দুনিয়াকে কি আর বিশ্বাস করতে পারে চেষ্টে? সন্ধেবেলায় ঘরে ফিরে বিধুমুখীকে সামনে দেখতে পেল চেষ্টে। জ্যাঠা কোথায় গো দিদি? তুলসী তলায়। এই কেন রে, কি বাঁধিয়েছিস আবার? আহা, কিছু বাধাইনি। একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই কি কথা শুনি? ওই ওই বিপিন চক্রবর্তী কি বলছিল রে তোকে? ও, তুমি দেখতে পেয়েছো দিদি? হ্যাঁ। আরে বিপিন খুড়ো আমার জমি পুকুর সব জমা রাখতে চায়, ও আবার বছর বছর খাজনাও দেবে গো। ও, এই কথাটাই বাবাকে বলবি তাই তো? হ্যাঁ। তা জমিটা যখন তোর, তখন সিদ্ধান্তটা আর কার হবে শুনি? আচ্ছা বলি, তোর নিজের মাথায় এক ফোঁটা বুদ্ধি নেই রে? না, সে আছে, কিন্তু নিজের লোককে ছাড়া এ কাজটা। কে তোর নিজের লোক শুনি? কেন, জ্যাঠা যে বললো যে ওই যে জ্যাঠা এসে গেছে। হ্যাঁ গো, হ্যাঁ বাবা এদিকে হ্যাঁ, আসছি। দয়া গঙ্গা বিষ্ণু। মরগে যা তুই, সব ফরিস কর চল। জ্যাঠাই তো তার নিজের লোক, জমির ব্যাপারে জ্যাঠার সঙ্গেই পরামর্শ করবে সে, এ তো জানা কথাই। এর মধ্যে দিদিরও তো রাগের যে কি আছে তা কিছুতেই বুঝতে পারে না চেষ্টে। মাথাটা একটু চুলকে নিয়ে জ্যাঠার সামনে গিয়ে দাঁড়ালো চেষ্টে। জ্যাঠা তখন সবে রাতের নাম জপ সেরে হরিনামের মালাকে প্রণাম করে আসন থেকে উঠে দাঁড়িয়েছে। চেষ্টাকে দেখেই জ্যাঠা গোবিন্দ সরকার বলল, তা হ্যাঁ রে, বিধুকে কি বলছিলি? আমিও শুনি, বল। দিদিকে বলছিলাম, না মানে ওই জমি জমা রাখার কথা বলছিল বিপিন খুড়ো, তাই তোমাকে বলতে এলাম জ্যাঠা। হরি হরি হরি, কে? ওই বিপিনে? ও এবার বুঝি তোকে বদবুদ্ধি দিচ্ছে? কত দরদ! না, মানে জমি জমাগুলো তার হেফাজতে রাখতে বলছিল বিপিন খুড়ো, যাতে কি যাতে? যাতে তোর মাথায় হাত বুলিয়ে সেগুলো লোপাট করে দিতে পারে, তাই তো? না জ্যাঠা, আমাকে খাজনা দেবে বলেছে যে। হ্যাঁ, ব্যাঙের মাথা দেবে। শুনছিস রে, হ্যাঁ, বাংলায় একটা কথা আছে জানিস তো, মারচে টান তারে বলি ডান। শুনেছিস? না জ্যাঠা, শুনিনি তো। শোন বাবা শোন, নিজের লোকের চেয়ে বাইরের লোক কখনো আপন হয় না, বুঝলি? কিন্তু লোকের কথায় ওসব কান দিস নে। ওরা ওরা সবাই তোর শত্রুর, বুঝেছিস? তুমি জানো না জ্যাঠা, বিপিন খুড়ো আমাকে খুব ভালোবাসে। পাগল ছেলের কথা শোনো। ওরে ওরে, তোকে নয় রে বাপ, ও ভালোবাসে তোর জমিকে, বুঝলি? আয় আয়, খেতে আয়। হ্যাঁ, কই গো গিন্নি, রান্না হলো নাকি? পেটে যে একেবারে ছুঁচোয় দৌড়চ্ছে। আরে বাবা, সেই কখন থেকে তো ডাকছি রে বাবারি বাবা, কানে কি তোমাদের কথা ঢোকে নাকি? কখন থেকে তো ডেকেই চলেছি। এই শোনো না, আজ বাপ বেটাই একসঙ্গে খাবো, বুঝলে? এই যে বিধুমা, হ্যাঁ বাবা। শোন না, ছিষ্টেকেও আজ আমার সঙ্গেই খেতে দে। কদিন একসাথে খাই না। আয় বাপ, বস পাশে বস। কিরে মা, খেতে দে। এ নাও বাবা, শুরু করো। এই নে বাপ, আজ মাছের মুড়োটা তুই খা। এত বড় মাছের মুড়ো আমি খাবো? তুই খা বাবা, ভালো করে খা। এ কি গো, কাল যে নিজেই মুড়ো খেতে চাইলে, আমি ডালে না দিয়ে তোমার জন্য আলাদা করে রেখে দিলাম, আর এখন গিন্নি চটে যাচ্ছ কেন বলো তো? চিষ্টে খেলেই আমার খাওয়া হলো। ও তো আমার ছেলে, ও কি আমার পর নাকি? হ্যাঁ, চেষ্টে কোনোদিনও মাছের মুড়ো খায়নি,
জীবনে এই প্রথম মুড়োয় কামড় বসালো সে। তবে সে মুড়োর যা স্বাদ, জ্যাঠার কথার স্বাদ তার চেয়েও আরো মিষ্টি। কথাগুলো শুনতে শুনতে চোখটা ঝাপসা হয়ে যাচ্ছে তার। ঘাড় নিচু করে নিঃশব্দে খেয়ে উঠে পড়ল সে। যাবার সময় জ্যাঠা তার পিঠে হাত দিয়ে বলল, হ্যাঁ রে বাবা, পেট ভরেছে তো? হ্যাঁ, যা বাবা শুয়ে পড় গে। আর রাত করিস নে, কাল একটু সকাল সকাল তোকে নিয়ে বেরোবো। হ্যাঁ, যা বাবা, শুয়ে পড় শুয়ে পড়। আচ্ছা জ্যাঠা। ছিষ্টে এখন আর হাঁটছে না, একেবারে উড়ে চলেছে যেন। আজ একসঙ্গে এত কিছু পেয়ে গেল সে, যা জীবনে কোনো দিনও পায়নি ছিষ্টে। এত সুখ যে তার কপালে লেখা আছে সেটা কখনো ভাবতেই পারেনি ছিষ্টে। বিপিন খুড়োর কথা মনে পড়তেই মনটা অবশ্য ভেঙে গেল তার একটু। জ্যাঠা মানুষটা এত ভালো, আর সে খামোকা কিনা এই মানুষটার নামেই কত কি ভাবছিল। এই সব ওই বিপিন খুড়োর জন্যই। মাথা নেড়ে এই কথাগুলোই নিজেকে নিজে বোঝাতে বোঝাতে যাচ্ছিল ছিষ্টে। এমন সময় উঠোনের এক রাস অন্ধকারের মধ্যে থেকে কে যেন তার হাত ধরে টান দিল। ওরে বাবা রে গো, আস্তে, কে ওখানে? ভিতর ডিম কোথাকার। ও মা, দিদি তুমি এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো কেন গো? এই, কাল বাবা তোকে কোথায় নিয়ে যাবে জানিস? না দিদি, জানি না তো। জিজ্ঞেস করলি না কেন? হা দাঁড়াও। না মানে এখন জেনে আসবো দিদি। থাক, খুব হয়েছে। এই, বিপিন খুড়োকে কি বলবি শুনি? যাবো না তো, খুড়োর কাছে আর যাবো না। জ্যাঠা তখন বললো, শুনলে না? বাইরের লোকের চেয়ে নিজের লোকের কথাটাই শুনতে হয়। যা, দূর হয়ে যা, তুই দূর হয়ে যা। সাদে কি আর তোকে লক্ষ্মী ছাড়া বলে লোকে? যা বাবা যা, আমি আবার কি করলাম? বিধুমুখী যে কথায় কথায় কেন এত রাগ করে তা কিছুতেই ছিষ্টের মাথায় ঢোকে না। অন্য কারোর কথায় বিধুমুখীর কোনো উৎসাহ নেই, কিন্তু ছিষ্টের সঙ্গে জ্যাঠা কোনো কথা বললেই আড়াল থেকে সে কথা শোনে বিধুমুখী। এটা ছিষ্টে জানে। আর এই সংসারে দিদি তো তাকে সব থেকে বেশি ভালোবাসে। এর বাইরে আর তার মাথায় কিছু ঢোকেও না। তবে আজ যে জ্যাঠা তাকে এত আদর করলো, এত গল্প করলো, এসব যে দিদির কেন পছন্দ হয়নি সে বুঝতে পারল না। খাবার থালা হাতে নিয়ে দিদি যখন ঘরে ঢুকেছিল তখনই আর চোখে দিদির মুখটা অবশ্য সে দেখে নিয়েছিল। সে দেখেছিল রাগে একেবারে থমথম করছিল দিদির মুখ। আর এখনও তো দুমদুম করে চলে গেল দিদি, কিন্তু তার দোষটা যে কোথায় সে কথাটাই বুঝতে পারল না ছিষ্টে। চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ঘরে গিয়ে গুটিসুটি হয়ে ঘুমিয়ে পড়ল ছেলেটা। ছিষ্টের একেবারে কাক ভরে ঘুম ভাঙে। আজও ঘুম ভেঙে পুকুর পাড়ে দাঁতন করতে এসে জেঠিমার সঙ্গে দেখা হয়ে গেল তার। জেঠিমাকে অবশ্য সে একটু এড়িয়েই থাকে। রগচটা বলে গোটা গাঁয়ে জেঠিমার বদনাম আছে। রাগী মানুষকে বড্ড ভয় পায় ছিষ্টে। আজও কোনো রকমে দাঁতনের ডালটা ভেঙে নিয়েই সরে যাচ্ছিল ছিষ্টে। এমন সময় পিছন থেকে ডাক দিল জেঠিমা। বলি বাবা, ছিষ্টে শোন না বাবা, আজ আর গরু টরু নিয়ে বেরোসনি বাবা। হ্যাঁ, তোর জ্যাঠামশাই বারণ করেছেন, বুঝেছিস তো বাবা? আচ্ছা, বেরোবো না। আচ্ছা শোন, মুখ ধুয়ে তাড়াতাড়ি ভেতরে আয় দেখিনি। যা হোক দুটো মুখে দিয়ে যা, তারপর তো আবার জ্যাঠামশাইয়ের সঙ্গে সেই সদরে যেতে হবে না। আয় 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 বাবা, তাড়াতাড়ি আয়, দেরি করিস না, আয় বাবা। আচ্ছা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ। আজ রোদ্দুর ওঠার আগে সকাল সকাল ছিষ্টেকে সঙ্গে নিয়ে বেরোলো গোবিন্দ সরকার। আরে ছিষ্টে, আয় আয় আয়। রামধন গাড়োয়ানকে আগেই বলা ছিল, ঠিক সময়ে হাজির হয়ে গেল সে। জ্যাঠার পাশে বসে গরুর গাড়ি চড়ে ঘুরতে যাচ্ছে ছিষ্টে। এই দৃশ্যটা যেন স্বপ্নের মতো মনে হচ্ছে তার। বাড়ির সামনে জেঠিমার সঙ্গে পাঁচু বুচু নকুরের দল সবাই সার বেঁধে দাঁড়িয়ে আছে। নেই শুধু তার দিদি বিধুমুখী। দিদি যে কেন নেই ছিষ্টে তা জানে না। ছিষ্টে, আয় আয় বাবা, আমার পাশে এসে বস। এই অঞ্চলের সদর হলো রামপুর। জমি জমার রেজিস্ট্রি অফিসটা এখানেই আছে।
এই অফিসে এসে ঠিক কি কি করতে হবে ভাইপোকে সব পাখি পড়ার মতো করে শিখিয়ে দিয়েছে গোবিন্দ সরকার। গাড়ি থেকে নেমে জ্যাঠার সঙ্গে যখন রেজিস্ট্রি অফিসের ভেতরে গিয়ে দাঁড়ালো ছিষ্টে, ভয়ে আর উত্তেজনায় তার বুক কাঁপছে তখন। গ্রামের মাঠ ঘাট আর পুকুরের বাইরে এতদিন তো সে কিছুই দেখেনি। এত জমজমাট অফিস, এত লোকজন, আবার উর্দিধারী সেপাই, এসব দেখে একেবারে হাঁ হয়ে গেল ছিষ্টে। রেজিস্ট্রি অফিসের মধ্যে ভিড় তখন একেবারে ঠিক ঠিক করছে। জ্যাঠার হাত ধরে গুটি গুটি লাইনে এসে দাঁড়ালো ছিষ্টে। তার মাথার ভেতরটা তখন যেন ভোঁ ভোঁ করতে লাগলো। অচেনা জায়গায় এত লোকজন, ছিষ্টের বেশবাসও এমন কিছু আহামরি নয়। সেই কোন আদ্যিকালের একটা রংচটা গেঞ্জি আর একটা তাপ্পি মারা হাফ প্যান্ট। এসব জায়গায় তো একটু সেজে গুজে আসতে হয়। এখানে এসে এই কথাটা বুঝেছে ছিষ্টে। আর এই জন্যই বোধ হয় দিদি আগের দিন অত রেগে গিয়েছিল। এই কথাটা তো আগে ভেবে দেখেনি ছিষ্টে। আজ রেজিস্ট্রি অফিসে আসার পর দিদির রাগের কারণটা এখন তার কাছে স্পষ্ট হয়ে গেল। চিষ্টে চিষ্টে বলি, এই চিষ্টে। হ্যাঁ, কিছু বলছো যেটা? হ্যাঁ শোন, যা যা শিখিয়ে দিয়েছি সব মনে আছে তো রে বাবা? হ্যাঁ হ্যাঁ গো, আমার সব মনে আছে। হ্যাঁ, বেশ বেশ বেশ, লক্ষ্মী ছেলে আমার। সামনের লোকজনের কাজ মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে লাইনটাও এগোতে শুরু করেছে। এখন একেবারে বড় টেবিলটার সামনে এসে দাঁড়িয়েছে ছিষ্টে। টেবিলের ওপারে তাদের গাঁয়ের দিনু মাস্টারের মতো বিরাট গোঁফওয়ালা চশমা পরা একটা লোক পেল্লাই একখানা জাবদা খাতা থেকে মুখ তুলে তার দিকে তাকালো। লোকটার গলার স্বরে ছিষ্টের আত্মারাম একেবারে খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। লোকটি বলল, এই যে খোকা, তোমার নাম কি? আগে হুজুর, ও হলো এই, আপনি থামুন। ওকে জিজ্ঞেস করেছি তো। তুমি কথা বলতে পারো না খোকা? হ্যাঁ হ্যাঁ, পারে বই কি, পারে, নিশ্চয়ই পারে। বল না বাবা, বল বল, ভয় কি, বল। আগে ছিষ্টে, পুরো নাম বলো। সৃষ্টিধর সরকার। সৃষ্টিধর সরকার। বাপের নাম কি? স্বর্গীয় হরিপদ সরকার। হরিপদ সরকার। লাখরাজের জলার ধারে তোমার বাপের 7 বিঘে জমি আর সদর পুকুরের অর্ধেক মালিকানা আছে, সে কথা জানো তুমি? আগে জানি হুজুর। তা তুমি কি স্বেচ্ছায় তোমার জ্যাঠা শ্রী গোবিন্দ সরকারকে এই জমি জায়গা বিক্রির দায়িত্ব তুলে দিচ্ছ? আগে হ্যাঁ হুজুর, তাই দিচ্ছি। দেখুন বেশ, একদম। তুমি লেখাপড়া জানো? নাম সই করতে পারবে? আগে না হুজুর, আমি লেখাপড়া জানি না। এই আরদালি, কালির বাক্সটা ওর সামনে এনে দাও। নাও খোকা, এই কাগজটাতে একটা টিপছাপ দাও দেখিনি। এইখানটা ছিষ্টের হাত ধরে রেজিস্ট্রি অফিসের আর্দালি দানপত্র আর বিক্রিনামার চিঠিতে টিপছাপ দিয়ে নিল। সব কাজ সাঙ্গ করে ভাইপোর হাত ধরে হাসি মুখে বেরিয়ে এলো গোবিন্দ সরকার। ছিষ্টের চোখে এখনো যেন নতুন রাজ্য দেখার ঘোর লেগে আছে। রেজিস্ট্রি অফিস থেকে বেরিয়ে ছিষ্টেকে নিয়ে সদরের হাটের দিকে চলল গোবিন্দ সরকার। এই দেখ, এটা হলো সদরের হাট, দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ হে, তোর গেঞ্জিটা বড্ড পুরনো হয়ে গেছে রে। এ বাবা, এটা আগে চোখে পড়েনি তো। এটা ঠিক না, এটা ঠিক না। নতুন একটা গেঞ্জি পরি বাবা। হ্যাঁ, নতুন গেঞ্জি তুমি দেবে জ্যাঠা? হরি হরি হরি, আমি ছাড়া তোকে আর কে দেবে বলতো রে বাবা? হ্যাঁ, চল চল, ওই হাটে চল, সব দেবো আমি। চলো চলো চলো। আয় আয় আয়, এই ওই দেখ, ওই যে সবুজ রঙের গেঞ্জিটা, ভালো না, ভালো না বেশ? হ্যাঁ হ্যাঁ, ওটার কত দাম গো? কোন এই সবুজটা? আরে বেশি পড়বে না বাবু, এটা 7 আনা। ওই খোকা বাবু তো, আরে দিব্যি মানাবে, আপনি নিয়ে নিন। কিরেছিস রে, গেঞ্জিটা পছন্দ হলো? হ্যাঁ হ্যাঁ জ্যাঠা, খুব পছন্দ হয়েছে।
আমার খুব পছন্দ হয়েছে। ওরে বাবা রে। নে নে, তোর এই ছেঁড়া গেঞ্জিটা ফেলে এটা গায়ে পরে নে রে বাবা, কি সুন্দর লাগবে তোকে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পরে নিচ্ছি নতুনটা। ও বাবা, কি সুন্দর মানিয়েছে তোকে চিষ্টি, খুব ভালো লাগছে বাবা, খুব ভালো লাগছে। নতুন গেঞ্জি পরে নাচতে নাচতে বাড়ি ফিরল চেষ্টে। গ্রামে ফিরে যাকে সামনে পেল সে তাকেই তার গেঞ্জিটা দেখাতে লাগলো ছিষ্টে। এই দেখো জ্যাঠাই গেঞ্জিটা কিনে দিয়েছে। কেমন আশ্চর্যের ব্যাপার হলো তার গেঞ্জি দেখে কেউই ছিষ্টের মতো আহ্লাদিত হলো না, বরং জ্যাঠার হাতে নিজের জমি জমা তুলে দেওয়ার বোকামোটাকে মেনে নিতে পারল না কেউ। ফেরার পথে যে তাকে দেখতে পেল সেই নিচু স্বরে তাকে গাল দিতে দিতে চলে গেল। তোর লক্ষ্মী ছাড়া কোথাকার ছেলেটার মাথা গেছে একেবারে, যত সব। জমি বিক্রির সঙ্গে সঙ্গে ছিষ্টেরও পায়ের ওপর পা তুলে বসার দিন শেষ হয়ে গেল। তার পাতে মাছের মুড়ো কিংবা জ্যাঠার মিষ্টি আদর আর কোনোটাই রইল না। রইল শুধু গরু বাছুর, হালের বলদ আর এক পেট খিদে। জ্যাঠা আর জেঠিমা বরাবরের মতো উদাসীন হয়ে গেল। কিন্তু আশ্চর্য কাণ্ড, সেই বিধু দিদিও আজ জোর করে মুখ ফিরিয়ে রইল। ছিষ্টের হকের খাবারটা নাকি তার মামার বাড়ির লোক এসে খেয়ে গেছে। ঠা ঠা দুপুরে খাবার চেয়ে দিদির মুখ ঝামটা খেয়ে ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে রইল ছিষ্টে। দু চার গাল পান্তা টানতাও নেই? দেখো না দিদি, খুব খিদে পেয়েছে। বললাম তো নেই। একটু মুড়ি ছিঁড়ে তাও নেই। বেটা ছেলে হাত পা আছে, অন্য কোথাও গিয়ে খেতে পারিস না? আর কোথাও এই খাটনি খাটলে না দুবেলা খেয়ে বাঁচতিস। তা হয়তো বাঁচতাম, কিন্তু দিদি তাহলে তোমাকে আর জ্যাঠাকে পেতাম কি করে? আর কি, জ্যাঠার গ্যাসে তো জমি জমা ঢুকিয়ে দিয়েছো, আর কি কি বাকি আছে সেসবও ঢুকিয়ে দাও এবার। এবার বুঝেছি, তুমি রাগ করেছো দিদি। হয়ে গেছে। আচ্ছা বাবা, রাগটা পরে হবে খন, আগে দু চার গাল খেতে দাও না। ও দিদি, এই ছেলেটার জ্বালায় মরে গেলুম একেবারে, সুরের মতো চেঁচায়। ওই বাপরে 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 বাপ, মায়ের পাড়া বেড়ানো হলো, যা গেল মুখ পোড়া। এবার গিয়ে খিদমত খাটগে যা। জ্যাঠাকে ছেড়ে কোথায় যাবো? এই ছিষ্টে, কোথায় গেল বাবা? এই ছিষ্টে, তুই সারাদিন কোথায় থাকিস বলতো? হ্যাঁ শুনি। আমি তো ওই মাঠে। হ্যাঁ, ওই মাঠে ঘাটেই ঘুরে বেড়াও, কাজের সময় তো দেখা পাইনি বাপু। এনে এই ছেলেটাকে ধর, ধরতে কি বাবু, ঠিক করে দাও, ঠিক করে দাও। শুধু বাচ্চাটাকে কেন দিচ্ছ মা? হ্যাঁ মানে তুমি আছো, বাবা আছে, আর কাকে কাকে পারো ডেকে নিয়ে এসো, তারপর সবাই মিলে ওই ছিষ্টের বুকে চেপে বসো না, তাহলেই তো শান্তি হয় তোমাদের। এই কি ব্যাপার রে, কি ব্যাপার রে বিধি? আজকাল তো দেখছি তোর বড্ড কথা হয়েছে। কথার মতো কাজ করলে তো কথা শুনতে হয় বই কি মা। আচ্ছা তোমরা কি মানুষ? না না তা না, মানুষ শুধু তুমি। আজ আসুন আসুন উনি, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি, সেটা জানো তো? জানি মা, তোমরা যে সব করতে পারো এই কথা আমি ভালো মতো জানি। মুখে মুখে কথা চলছে। সেদিন ছিষ্টের জন্য বিধুমুখীকে অনেক অপমান সহ্য করতে হলো। রাগে, অভিমানে, কান্নায় একটা কুটো দাঁতে কাটল না বিধু। রাতে শুধু জল খেয়ে শুয়ে পড়ল সে। দিদি কিছু খায়নি, ছিষ্টের মুখেও তাই আর খাবার রুচল না সেদিন। বাড়ির সবাই শুয়ে পড়লে পা টিপে টিপে দিদির ঘরের জানলায় এসে দাঁড়ালো সে। দিদি, এই দিদি, ঘুমোলে? ও দিদি, কি হয়েছে কি? দরজাটা খোলো না দিদি, লক্ষ্মী দিদি আমার, একটু খোলো। কেন? শুতে যা। খিদে পেট ডাকছে যে। ও দিদি ওঠো না, ও দিদি। লক্ষ্মী ছাড়া একটা। আয়। এই যে দেখো, রান্নাঘর থেকে মুড়ি এনেছি দিদি, তুমি আর আমি মিলে খাবো, এসো এসো। তুই তুই চুরি করেছিস? ইস, একে চুরি বলে বুঝি? নিজেদেরই তো জিনিস, নিজেদের জিনিস নিয়ে এলে চুরি কোথায় হলো? হ্যাঁ, তুমি বসো তো।
তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। বসো না, আমার জন্যই তোমার যত কষ্ট না দিদি। আমি চলে যাব, দেখো। কোথায় যাবি শুনি? আমি বেটা ছেলে, হাত পা আছে, আমার কি আর যাওয়ার জায়গা নেই নাকি? সে ক্ষমতা থাকলে এখানে পড়ে পড়ে অপমান সইতে হতো না তোকে। আচ্ছা বেশ, পারি কি না পারি কাল ঠিক দেখিয়ে দেব। সে রাতে দিদিকে কথা দিয়ে রেখেছে ছিষ্টে। আজ সকালে তাকে এ বাড়ির পাট গুটোতেই হবে। সকালবেলায় তুলসী তলায় সবে আরতি সেরে একটু জল বাতাসা মুখে দিয়েছে গোবিন্দ সরকার তখন। এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ছিষ্টে। বল কি হয়েছে? আমি আর এখানে থাকবো না জ্যাঠা, আমি চলে যাব। ভালো, খুব ভালো। তুই যা খাস সেই খোরাকিতে আরো দুটো মানুষ পেয়ে যাব আমি, আর গরুগুলো একটু খেতে পাবে। তা যখন ভাবছিস চলেই যাবি, যা, চলে যা। আমার জমি বেচার টাকাগুলো দাও, আমি আমি ওগুলো নিয়ে যাব। টাকা? কিসের টাকা? তোর জমি তুই বেচেছিস, এখন টাকা কোথায় গেল তা আমি কি করে জানবো? হ্যাঁ, হরি হরি, দেখো কাণ্ড, দেখো কাণ্ড। কি কি বললে তুমি? তুমি জানো না, মিথ্যে কথা বললে, আমার সঙ্গে জোচ্চুরি। কি 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 বললি তুই? কত ভাগা, আমার খেয়ে আমাকেই জোচ্চোর বলা? হ্যাঁ, আমার হরি নামের মালাকে অপমান করলি তুই, শয়তান, শয়তান ছেলে। হরিনামের মালা নিয়ে আবার জুতো ছুঁড়ে মারলে তুমি? বেশ করেছি, মেরেছি, লক্ষ্মী ছাড়া তুই। বেরিয়ে যা ঘর থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছে, দূর হয়ে যা। পরম ধার্মিক গোবিন্দ সরকারকে জোচ্চোর বলা? এ গাঁয়ের কেউ কোনো দিন যা করেনি, দু আঙুলের ছেলেটা কিনা সেই কাজটাই করে বসল। রাগে অপমানে নিজের পায়ের জুতোটা তার দিকে ছুঁড়ে মারল গোবিন্দ সরকার, আর জুতোটা গিয়ে ছিষ্টের কপালে লাগলো। কপালটা কেটে রক্তও বের হলো বোধ হয়, কিন্তু সেদিকে আর তাকিয়েও দেখল না গোবিন্দ সরকার। ছিষ্টে বেরিয়ে যেতেই দুমদাম পায়ে এগিয়ে গিয়ে সদর দরজায় হুড়কো তুলে দিল ছিষ্টের জ্যাঠা। এই যে শোনো, এই বাড়ির কেউ যদি এই বজ্জাত ছোড়াটার সঙ্গে কথা বলেছ, তাহলে মজাটা টের পাইয়ে দেব আমি। হ্যাঁ, আমার নামও গোবিন্দ সরকার। ছিষ্টের কপালটা ভালোই জখম হয়েছে, হাত দিয়ে চেপে রক্ত বন্ধ করতে পারছে না সে। এক টুকরো কাপড় টাপড় যদি পায়, সেই খোঁজে এদিক ওদিক তাকাতেই বিপিন খুড়োর সঙ্গে দেখা হয়ে গেল তার। ছাতা বগলে বিপিন খুড়ো তখন হনহন করে এদিকেই আসছিল। ছিষ্টেকে দেখে বলল, কি রে ছিষ্টে, হ্যাঁ, তোর কপাল কেটে রক্ত বেরোচ্ছে যে, কাটলো কি করে? হ্যাঁ গো বিপিন খুড়ো, জমি বেচার টাকা চেয়েছি বলে জ্যাঠা জুতো ছুঁড়ে মেরেছে গো। কি দেখেছিস? হ্যাঁ, দেখেছিস? আমার কথা মিলল, দেখেছিস? সময় থাকতে কথা শুনলি না তো, ভাবলি আমি কুমতলব দিচ্ছি। এখন বোঝকে যা, যা। বড্ড ভুল হয়ে গেছে গো বিপিন খুড়ো, ভুল হয়ে গেছে। আর এমন হবে না। আমাকে ওই জমি জায়গা তুমি উদ্ধার করে দাও না গো। জাগে, কাঁদিস না, কাঁদিস না, ঠিক আছে, ঠিক আছে, আর কাঁদতে হবে না। ঠিক আছে, দেখি, তোর জমি জমা না হয় আমি সব বের করে দেব, কিন্তু এবার কিন্তু যা বলবো সব শুনতে হবে, আমি স্পষ্ট করে বলে দিলাম। হ্যাঁ খুড়ো, সব কথা শুনবো, কিন্তু জমি আমি বেচে দিয়েছি যে, আবার সে জমি ফেরত নেবে কি করে? আরে তুই এখনো নাবালক ছিস রে, তোর জমি বেচার কোনো অধিকারী নেই, তুই এসব কথা বুঝবি না। যাকে মামলা করলেই সব জমি আবার ফেরত আসবে, তুই অত চিন্তা করিস না। মামলা করতে হবে, বুঝলি তো? ওরে বাবা, তার যে অনেক খরচা। আরে সেসব তোকে এখন ভাবতে হবে না। চল দেখি, আমার সঙ্গে শ্রীপতি ঘোষের বাড়িতে চল দেখি একবার। এবার থেকে ওখানেই থাকবি, কেমন? খুব ভালো বাড়ি, চল, তোর যত্ন আত্মীর ত্রুটি হবে না। চল চল চল, চলো বাবা, চল। চলো চলো।
বিপিন চক্রবর্তীর বাল্য বন্ধু শ্রীপতি ঘোষ মারা গেলেও ঘোষ পরিবারের সঙ্গে বিপিনের হৃদ্যতা বেশ ভালোই। তার কথায় সেই বাড়িতে থাকার জায়গা হয়ে গেল ছিষ্টের। আর শুধু তাই নয়, শ্রীপতির 5 বছরের মেয়ে পুঁটির সঙ্গে ছিষ্টের বিয়ে দেওয়ার কথাও একরকম পাকা হয়ে রইল। শ্রীপতি ঘোষের বউ এখন থেকেই তাকে বাড়ির জামাইয়ের মতো যত্ন আত্তি করতে শুরু করে দিল। এসব একেবারে যেন স্বপ্নের মতো ঘটতে লাগলো ছিষ্টের জীবনে। এ সুখের কল্পনাও করেনি ছিষ্টে। ছিষ্টের যে বিয়ে হবে এ কথাটা কিন্তু আর চাপা রইল না গ্রামে। গ্রামের লোকজন কি করে যেন এই খবরটা জেনে গেল। ছেলেটাকে আর গরু বলদ নিয়ে মাঠে দেখা যায় না, গোবরের ঝুড়ি হাতে পুকুর ধারেও দেখা যায় না। মাঝে মধ্যে অবশ্য লখাদের মাঠের ঢিবিটার ওপরে উঠে চুপ করে বসে বসে ঘুড়ি ওড়ানো দেখে ছিষ্টে। ছেলেটার শরীর ফিরেছে, গায়ের রঙেও যেন জেল্লা ধরেছে। ছিষ্টের বিয়ের কথাটা তার দিদি বিধুমুখীও শুনেছে। রায়দিঘিতে স্নান করতে আসে বিধুমুখী, আর ছিষ্টে তককে তককে থাকে। এই একটা সময়েই দিদির সঙ্গে দেখা হয় তার, নইলে জ্যাঠার বাড়ির ছায়া মারানো তার বারণ। সেদিন স্নান সেরে ফিরে যাচ্ছিল বিধুমুখী, এমন সময় তার সামনে এসে দাঁড়ালো ছিষ্টে। দিদি, হ্যাঁ রে ছিষ্টে, তোর নাকি বিয়ে হবে? ও তো অনেক পরের কথা। আরে ওই বিপিন খুড়ো কবে একটা বিয়ে দেবে বলেছে। তাই? সেসব কথা এখন ছাড়ো। জানো দিদি, খুড়ো আমার সব জমি জমাও ফিরিয়ে দেবে গো। বাহ, তা বেশ তো। এবার আর কোনো বোকামি করিস না জানো। খুড়ো যেমন যেমন বলে ঠিক তেমন করেই চলবি, বুঝেছিস? হ্যাঁ দিদি, তাই চলবো। তবে আবার আবার তবেটা কিসের? না, ভাবছিলাম আর কি, মানে জেঠার সঙ্গে মোকদ্দমা লড়তে হবে। তাই তো হবে তো হবে, এটা তো ভাববার কি আছে? না না, মানে খবরদার ছিষ্টে, এবার যদি কোনো গন্ডগোল করেছিস তোর আমি মুখ দেখবো নাই বলে রাখলাম। না না দিদি, এবার আর কোনো গন্ডগোল হবে না, তুমি দেখে নিও। এবার আর বিধুমুখীর আশ্বাস এবং সমর্থন পেয়ে আর দ্বিতীয়বার ভাবল না ছিষ্টে। সেদিনই বিপিন খুড়োর কাছে মামলার কথা জানতে গেল সে। ছিষ্টের মতিগতি ফিরেছে মনে করে খুড়োর মনেও এবার শান্তি এসেছে। খালধারের 2.5 বিঘে জমিটার ওপর বিপিন চক্রবর্তীর বরাবরের নজর ছিল। ছিষ্টের বাপকেও একথা জানিয়েছিল সে অনেক আগেই, কিন্তু বিলি বন্দোবস্ত হওয়ার আগেই ছিষ্টের বাপ পরলোকে গেল, আর সমস্ত জমি জায়গা গিয়ে পড়ল ছিষ্টের বাপের দাদা ওই গোবিন্দ সরকারের হাতে। তাই সুযোগ যখন এবার যেচে এলো, তখন বিপিন চক্রবর্তীও দাঁও ছাড়তে চাইল না। মোকদ্দমায় সেও তো কম পোড় খাওয়া নয়। খুড়ো খুড়ো, ও খুড়ো, মামলার কি খবর গো? আর ভাবতে হবে না রে ছিষ্টে, আর ভাবতে হবে না। যেভাবে মামলা সাজিয়েছি না, তাতে তোর জ্যাঠার আর বাঁচার পথ নেই। বুঝলি? জ্যাঠা বাঁচবে না? আরে ধুর বোকা ছেলে, প্রাণে কেন মারবো? ধনে মারবো, ধনে মারবো। অন্যের জমি নিয়ে বাবুয়ানি বের করে দেবো এবারে। হায় আয় আয় আয়, বস এখানে, বস বস। শোন, ব্যাপারটা তোকে বুঝিয়ে বলি। 3 বছরের জমির আয় মামলাটা বেশ ভালোই সাজিয়েছে বিপিন চক্রবর্তী। 3 বছর ধরে জমির ভোগ দখল বাবদ গোবিন্দ সরকারের কাছে ছিষ্টের নামে 273 টাকার দাবি জানিয়েছে সে। মামলা বিষয়ে গোবিন্দ সরকারও অবশ্য কম যায় না। সেও পাল্টা নালিশ দাখিল করে বলল যে গত চৈত্র মাসের 7 তারিখে 741 টাকার বিনিময়ে সৃষ্টিধর নিজেই সেই জমি গোবিন্দ সরকারকে বিক্রি করে দিয়েছে। রেজিস্ট্রি অফিসের কাগজপত্রও পেশ করল গোবিন্দ সরকার। এবার তুরুপের আসল তাসটা ফেলল বিপিন চক্রবর্তী। সৃষ্টিধরের বয়ানে সে স্পষ্ট দেখিয়ে দিল যে রেজিস্ট্রি একখানা হয়েছিল বটে, তবে সৃষ্টিধর স্বেচ্ছায় সেটা করেনি। তার নাবালকত্বের সুযোগ নিয়ে তাকে ভুলিয়ে সেটা করতে বাধ্য করেছিল তার জ্যাঠা ওই গোবিন্দ সরকার।
মামলাটা এখানে এসেই একটু বড় পেঁচালো হয়ে গেল। আইন আদালত করে মাথার চুল পাকিয়েছে গোবিন্দ সরকার। এই মামলায় যে তার সর্বনাশ হতে চলেছে এটা তার বুঝতে আর বাকি রইল না। নাবালকের ওপর জবরদস্তি করার ফল সে জানে। তার পক্ষের উকিলও এই মামলা আপোষে মিটিয়ে নেওয়ার পরামর্শই দিলেন। পরিবারের কেচ্ছা আর বাইরে নিয়ে গিয়ে কি লাভ গোবিন্দবাবু? ছোড়াটাকে ডাকুন, জমি জমা যা আছে লিখে পড়ে দিন, সব মিটে যাক। কিন্তু গোল মিটবে বললেই কি আর সবটা মেটে? হিসেব মতো ভাইপোর নিজের জমির সঙ্গে ক্ষতিপূরণ বাবদ গোবিন্দ সরকারের 3 বিঘা জমিও দিতে হবে, তবেই মামলার নিষ্পত্তি ঘটবে। এই কথাটাও জানিয়ে দিয়েছে বিপিন সরকার। তবে চেষ্টা যে সে করেনি তা নয়। ছিষ্টের অর্ধেক জমি ফেরত দিতে চেয়েছে গোবিন্দ সরকার, কিন্তু বিপিন চক্রবর্তী সে কথা কানেও তুলল না। এই মামলায় ছিষ্টের জিত একেবারে নিশ্চিত হয়ে গেল। এর মধ্যেই তার বিয়ের কথাও পাকা করে ফেলেছে বিপিন চক্রবর্তী। ছিষ্টে একটু বড় হলেই শ্রীপতি ঘোষের মেয়ের সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে সেই বাড়িতেই ঘরজামাই করে রাখবে। তার নিজের সম্পত্তি আর শ্বশুরের জমি সব মিলিয়ে তার আর কোনো অভাব থাকবে না। ছিষ্টে আরেকটু বড় হলেই তার বিয়ের দিন পাকা করা হবে। তবে ছিষ্টের বিয়ে যদিও এখনো কয়েক বছর দেরি আছে, কিন্তু তার আগে তো মামলার ফল বেরিয়ে যাবে। তাই সকাল থেকেই কপালে ভাঁজ ফেলে তুলসী তলায় মালা হাতে বসে আছে গোবিন্দ সরকার। একদিন তার মুখের অবস্থা দেখে গিন্নির আর হাত পা চলে না। তবে আজ সারাটা দিন তুলসী তলায় বসে থেকে সন্ধ্যের পর যখন মালা গুটিয়ে উঠে দাঁড়ালো গোবিন্দ সরকার, স্বামীর মুখ দেখে গিন্নির ধরে এবার প্রাণ ফিরে এলো। বাঁকা বা সোজা কোনো একটা পথ নিশ্চয়ই খুঁজে পেয়েছে তার স্বামী, নইলে আজ প্রায় 15 দিন পরে তার মুখে হাসি ফুটবে কেন? যাক বাবা, খেতে দাও গো গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে গো। এই যে এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, তুমি বসো বসো। শ্রীপতি ঘোষের বাড়ি থেকে বাজারের রাস্তাটা গোবিন্দ সরকারের জানলার সামনে দিয়েই গেছে। সেই পথ ধরেই সকালবেলায় বাজারে যাচ্ছিল ছিষ্টে। আজ আর ভোর থেকে মালা নিয়ে বসেনি গোবিন্দ সরকার। জানলার ধারে চোখ রেখে ঠায়ে অপেক্ষা করছিল সে। ছিষ্টেকে দেখেই বড় নরম গলায় ডাক দিল সে। বাবা বাবা, ছিষ্টিধর, ছিষ্টিধর, একটু দাঁড়া তো বাবা, একটু দাঁড়া। জ্যাঠা, তুমি আমাকে ডাকছো? তুমি জ্যাঠা? আরে বাপ, তোকেই ডাকছি, গোটা কত কথা আছে তোর সঙ্গে। আয় না বাপ, আয় আয়, ঘরে আয়। আমি ঘরে যাব জ্যাঠা? কথা শোনো ছেলের, তা ঘরের ছেলে কি আর পথে দাঁড়িয়ে থাকে নাকি রে? আয় বাবা, আয়, ঘরে আয়, ঘরে আয়। আচ্ছা আচ্ছা জ্যাঠা। ঘরের ছেলে? কতদিন পরে এই কথাটা জ্যাঠামশাইয়ের মুখে আবার শুনল সে। সে যতই লক্ষ্মী ছাড়া হোক না কেন, ঘরের জামাই আর ঘরের ছেলের মধ্যে আকাশ আর পাতালের ফারাকটা সেই মুহূর্তেই স্পষ্ট করে বুঝতে পারল ছিষ্টে। বাজারের থলেটা হাতে গুটিয়ে নিয়ে জ্যাঠার ইশারায় বাড়ির পিছনের দরজা দিয়ে ভেতরে এসে দাঁড়ালো ছিষ্টে। এদিক ওদিক তাকিয়ে ছিষ্টেকে নিজের ঘরে নিয়ে গিয়ে তার হাত দুটো ধরে ঝরঝর করে কেঁদে ফেলল গোবিন্দ সরকার। বাবা, বাবা ছিষ্টিধর, এই বয়সে এই বুড়ো জ্যাঠাকে একেবারে প্রাণে মারবি বাবা? তোমাকে মারবো আমি? প্রাণে মারবি? তোমাকে কেন এমন বলছো জ্যাঠা? মানুষের সম্মান চলে গেলে সে আর বাঁচবে কি করে রে? আমার অপমান কি তোর অপমান নয় রে বাবা? তোর গায়েও তো আমারই রক্ত বইছে নাকি রে? বল না। তাহলে তুমি আমাকে জুতো মারলে কেন? রাগ চণ্ডাল বাবা, রাগ চণ্ডাল। আমার মতিভ্রম হয়েছিল রে, আমার মতিভ্রম হয়েছিল। তোর বাপ যদি তোরে মারতো
আদালতে নালিশ করতে যেতিস বাবা? হ্যাঁ বল না। হ্যাঁ না, কখনো না। আমি তো তোর বাপেরই মতো। হ্যাঁ আমি তো তোর জ্যাঠা। আমার অন্যায় হয়েছে যেটা, আমার ভুল হয়েছে। না রে বাপ না, তোর অন্যায় নয়, তোকে ভুল বুঝিয়ে এইসব করানো হয়েছে। নইলে নইলে তুই কি আমার তেমন ছেলে? হ্যাঁ কখনো না, কখনো না। হরি হরি। আমি এখন কি করব জ্যাঠা? কি আর করবি বাপ, তোর আর কিছু করার নেই। যা করার এবার আমিই করব। মামলা মিটে গেলেই জলে ঝাঁপ দেব রে বাপ, জলে ঝাঁপ দেব। এর দায় কিন্তু তোকেই বইতে হবে ছিষ্টে। হ্যাঁ না না, কখনো না। এমন কাজ তুমি কখনো করবে না জ্যাঠা। শোন বাপ, ছেলে মানুষের হাতে জমি জায়গা থেকে পাছে সেটা নষ্ট হয়ে যায়, তাই আমি নিজের কাছে রেখে দিয়েছি। এটুকু বুঝলি না রে বাপ? তোকে কে কি বললো আর তুই? ছিষ্টের জমিতে যে জ্যাঠার বিন্দু মাত্র লোভ নেই, জ্যাঠা যা করেছে সবটাই যে তার ভাইপোর জমি জায়গা বাঁচাতেই করেছে, এ কথাটা ছিষ্টের কাছে এবার স্পষ্ট হয়ে ধরা দিল। অন্যায় হয়ে গেছে। ছিষ্টে চাইলেই সেই জমি কড়ায় গন্ডায় মিটিয়ে দেবে জ্যাঠা। হরিনামের ঝোলা পাশে রেখে সে প্রতিজ্ঞাও করল গোবিন্দ সরকার। বিপিন চক্রবর্তীর লোভটাও আর বুঝতে বাকি রইল না ছিষ্টের। ছেলেবেলার বন্ধুর ওই লোভী চেহারাটা সহ্য করতে না পেরেই ছিষ্টের বাপ যে অমন অকালে মরে গেছে, সে খবরটাও এতদিন পরে এই প্রথম শুনল ছিষ্টে তার জ্যাঠার কাছেই। ভাগ্যিস আজ জ্যাঠার সঙ্গে তার দেখা হয়েছিল। ছেলে মানুষ বলে যে কথাগুলো তার কাছ থেকে জ্যাঠা লুকিয়ে রেখেছিল এতদিন, সে সমস্ত কথাই আজ ছিষ্টেকে উজাড় করে বলল তো জ্যাঠা। গোবিন্দ সরকার আজ ছিষ্টের চোখ খুলে দিয়েছে। নারকল কোড়া দিয়ে মাখা মুড়ি আর গুড় খেয়ে যখন জ্যাঠার বাড়ি থেকে বেরোচ্ছে ছিষ্টের, ঠিক তখনই স্নান করে ঘরে ঢুকছিল বিধুমুখী। ছিষ্টেকে তাদের বাড়িতে দেখে অবাক হয়ে বার দুয়েক তাকে ডাক দিল বিধু, কিন্তু আজ আর দিদির ডাক শুনে ফিরে তাকালো না ছিষ্টে। মাথা নিচু করে সে চলে গেল। ব্যাপারটা কি হলো? ছেলেটা এ বাড়িতে কেন এসেছিল আর আমার কাছেই বা এলো না কেন? পরের দিন আদালতে মোকদ্দমা উঠল। পায়ের ওপর পা তুলে আদালতে বসে আছে বিপিন চক্রবর্তী। তার থেকে একটু দূরে এসে বসল গোবিন্দ সরকার। তার দিকে তাকিয়ে একটু তাচ্ছিল্যের হাসি হাসল বিপিন। বিচারকের নির্দেশে ছিষ্টের পক্ষের উকিল এবার তাকে ডাক দিল। সৃষ্টিধর সরকার, তোমার জ্যাঠামশাই গোবিন্দ সরকার যে তোমার কি ক্ষতি করেছেন হুজুরের সামনে এবার সবটা খুলে বলো তো বাবা, কিচ্ছু গোপন করবে না। হ্যাঁ, আমার জ্যাঠা কিচ্ছু করেননি হুজুর। আমি নিজেই জ্যাঠাকে জমি বিক্রি করেছিলাম। 5 জনের কথায় ভুলে মিথ্যে মামলা করেছিলাম। এখন আমি সেই মামলা তুলে নিতে চাইছি হুজুর। জ্যাঠার নামে আমার আর কোনো নালিশ নেই হুজুর, কোনো নালিশ নেই। তা যা বলছো ঠিক বলছো তো সৃষ্টিধর? আগে হ্যাঁ হুজুর। ভেবে বলছো তো? তোমার নালিশ? আমার আর কোনো নালিশ নেই হুজুর। ছেলেটা ভয় পেয়েছে হুজুর। ওই গোবিন্দ সরকার আসলে। আপনি একটু থামুন না, আপনার কথা কি এখানে শোনা হচ্ছে? থামুন। অর্ডার অর্ডার, এত গোলমাল করবেন না। সৃষ্টিধরের কথা শোনার পরে আদালত এই মামলা খারিজ করে দিল। গিন্নি, ও গিন্নি, কি হলো? আজ একটু ভালো করে রান্না করো দেখিনি। কতদিন জমিয়ে খাইনি। আদালতে মামলা খারিজের কথা শুনে আনন্দের চোটে সোনার 7 নড়ি হাতটা গলায় পড়ে রান্না চড়িয়েছিল গিন্নি। কর্তার গলা কানে যেতেই পান খাওয়া ঠোঁটে এক মুখ হাসি নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। তালপাতার পাখা নিয়ে তুলসী মঞ্চের সামনে কর্তার পাশে এসে বসল গিন্নি।
না গো, পঞ্চ ব্যঞ্জন দিয়ে ভাত মেখে খাবে, আবার পায়েসও করেছি। পরমান্ন বলো কি গো? বেশ 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 বেশ। আহা, কতদিন যে পরমান্ন খাইনি। হা, সে রাত তো বটে আমার মা। জানো জানো, মায়ের রান্নার সুখ্যাতি শুনে একবার কোথাকার এক রাজা যেন সে মানে কে কে ওখানে? আমি ছিষ্টে। হ্যাঁ, তো এখানে কি চাই? ওরা আমাকে থাকতে দিল না, চলে যেতে বলেছে, তাই আমি এখানে। তাই এখানে চলে এলি? হ্যাঁ, না এমন এক লক্ষ্মী ছাড়া ছেলেকে কে কোথায় থাকতে দেয় শুনি? ছিষ্টে, তোর লজ্জা করে না রে? আর একটু হলে তো জ্যাঠার হাতে হাত করা দিতে বসেছিলি। ছি ছি ছি, সেই জ্যাঠার কাছে ফিরে আসতে লজ্জা করলো না তোর? ছি, লক্ষ্মী ছাড়া তার কোনো লজ্জা থাকে না কেননি, বুঝেছো? কিন্তু নিজের লোককে ছাড়া। গোবিন্দ গোবিন্দ, শ্রী মধুসূদন, শ্রী মধুসূদন। বড্ড খিদে পেয়েছে জেঠিমা। আরে আরে শুনছিস? আই বুঝি বুঝি, ও বুঝি, আরে বাবা, হতভাগা মেয়েটা আবার কোথায় যে মরতে গেল দেখি। এদিকে জ্যাঠা জেঠিমা যেমন তার দিকে আর ফিরেও তাকালো না, তেমনি ওদিকে আদালত থেকে বেরিয়ে শ্রীপতি ঘোষের বাড়িতে ছিষ্টেকে আর ঢুকতেই দেয়নি বিপিন চক্রবর্তী। তার ছোট পুঁটলিটাও টান মেরে রাস্তায় ফেলে দিয়েছে সে। আজ সকাল থেকে ভালো করে খেতেই পারেনি ছিষ্টে। এখন খিদেতে পেট জ্বলছে তার। এক্ষুনি কিছু একটা মুখে না দিলে সে বোধহয় অজ্ঞান হয়ে যাবে। উঠোনের পাশেই বিধুমুখীর ঘর, দিদি নিশ্চয়ই ঘরে থাকবে, এই ভেবে উঠোনের দিকেই চলল ছিষ্টে। তবে বেশি দূর যেতে হলো না, সামনেই দাঁড়িয়েছিল বিধুমুখী। দিদি, দুগাল মুড়ি দেবে দিদি? খিদেতে পেটটা একেবারে। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। দিদি, বড্ড খিদে গো, দুগাল মুড়ি। শুনতে পেলি না? বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হতভাগা লক্ষ্মী ছাড়া, আমার সামনে থেকে দূর হয়ে যা তুই। দুগাল মুড়ি। দূর হয়ে যা, দূর হয়ে যা। দিদি। ছেলেটার মুখে আর একটাও শব্দ জোগালো না। দিদির মুখের দিকে একবার করুণ চোখে চেয়ে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল ছিষ্টে। তার ক্লান্ত অবসন্ন শরীরটা সন্ধ্যের অন্ধকারের মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল। এতক্ষণ দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল বিধুমুখী, মাথাটা ঝাঁঝা করছিল তার। এখন হুঁশ ফিরতেই চিৎকার করে ছুটে গেল সে, কিন্তু ছিষ্টেকে আর কোথাও দেখতে পেল না। কোথায় গেলি তুই? এই যে বিধু, সে লক্ষ্মী ছাড়া তো চলেই গেল, তাই এখন বুঝি তুইও তার সঙ্গে যেতে চাস? হ্যাঁ, হে কৃষ্ণ করুণা সিন্ধু। দরজার শিকলটা ধরে চুপ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল বিধুমুখী। মাথাটা ঘুরছে তার, মুখে আর কোনো শব্দও জোগাচ্ছে না। বাইরের বোবা অন্ধকারটা এবার তার ভেতরটাকে যেন একটু একটু করে গ্রাস করে ফেলছে। নিজের সমস্ত শক্তি জড়ো করেও কোনো রকমে একবার ডাকলো সে। অন্ধকারটা এবার বিধুমুখীর দিকে আরো খানিকটা এগিয়ে এলো। তারপর তার আর কিচ্ছু মনে নেই। ছিষ্টের গল্প তার সৃষ্টিকর্তা এইটুকুই লিখেছেন, কিন্তু আমাদের আশা এই সংসারের ছিষ্টেরা তাদের সত্যিকারের নিজের লোক খুঁজে পাক এবং সৃষ্টিধর হয়েই বেঁচে থাক। গল্পটি ভালো লাগলে আশা করি চ্যানেলটি নিশ্চয়ই আপনি সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকন প্রেস করতেও ভুলবেন না প্লিজ। শুনলেন নারায়ণ চন্দ্র ভট্টাচার্যের গল্প লক্ষ্মী ছাড়া। আজকের প্রশ্ন, ছিষ্টের বাবার নাম কি? গত সপ্তাহের নগরনটি গল্পের প্রশ্ন ছিল, সুলসা আর শক্তুক কোন পাহাড়ে পুজো দিতে গেল? সঠিক উত্তর মহাকাল পাহাড়। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সঞ্জয় রায়, উজ্জ্বল, সমতা বর, আকাশ রানা, সালমা, রুনু দত্ত, ফরিদ আহমেদ, প্রীতি চক্রবর্তী, চৈতালি মণ্ডল ও
অনুসুয়া সরকার। শুনতে থাকুন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট।